আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো ফ্রেন্ডস। আর এই তিনজন চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমি একটু সময় দিবেন, একটু টাইম দিবেন, একটু সরি টু সে। আমরা 11 জন। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেকে দেওয়ার কথা বলা হয়েছে, তো একটু সময় দিবেন আমাকে, একটু সময় ধৈর্য ধরবেন প্লিজ। সবাই ইনভাইটেশন। জিসান, শান্তনা বেগম, মা আসছেন, আর রিয়াদ ছোট ভাই, নাহিদ চলে আসছে, আলিফুল রাজি চলে আসছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমার কলেজে অনেক ফ্রেন্ড চলে আসছে, থ্যাংক ইউ। একটু টাইম দেবেন, একটু। আরেকটা জিনিস, আমাকে একটু হেল্প করবেন যে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে। ফার্স্ট লাইভ ব্রেক দিলাম, যাই হোক, একটু শোনা যাচ্ছে না। আলিফ যদি একটু হেল্প করতে, শোনা যাচ্ছে কিনা একটু। আলিফ, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। আমার বড় বোন চলে আসছে, ঈশ্বর তৃপ্তি, মেহেরিন জাহান তিশা আমার ফ্রেন্ড, অঙ্কন, অরিন আসছে, অরিন 23 জন, মেহেদি হাসান, ছোট ভাই ফেরদাউস, অঙ্কন আছে, অঙ্কন চলে আসছে, বল এটা বলছি দোস্ত। আর যাই হোক, অঙ্কন, তারপর হচ্ছে জিহান, থ্যাংক ইউ। ভাই আগে পারলে একটা গান গা। গান তো গাওয়াই যায়, ভালোভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। গান গাওয়াই যায়, তবে জানি না ভয়েস কেমন। সরি সে শিট, আমার ফ্রেন্ড কল করছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। জি ভাই, থ্যাংক ইউ। ওয়েট, আমাকে একটু টাইম দিবেন, একটু। 31 ভিউয়ার্স, ও মাই গড। না, আসলে শীত না, এটা একটা সোয়েটার বলা যায়, কিন্তু আসলে সোয়েটার না, এটা একটা গেঞ্জি। না, শীত না দোস্ত, তার হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ক্রিস্টাল ক্লিয়ার, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ রিয়াদ। আরো কিছু ফ্রেন্ড আসবে, অলরেডি আসার কথা। তো আমরা একটু যদি ওয়েট করি। ওকে, আমার নাম শোনা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, যা, চলে যা। তারপর হচ্ছে পিছনে জানালার পর্দা আটকায়া দিয়ে। আচ্ছা, পর্দা তো আটকানোই যায়। আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট, আমি দিচ্ছি। ফেরদৌস, এভরিওয়ান প্লিজ একটু শেয়ার করবেন। দেখো, আমি একটু ওয়েট। আলা, সানবির কথাটা একটু রাখি, পেছনে পর্দাটা লাগাই দিচ্ছি। ওয়েট 1 মিনিট। মোরসালিন রিফাত আমার অনেক ক্লোজ একজন ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড। যাই হোক, সামিয়া তাহসিন রিয়া, এটা ছোট বোন। আচ্ছা, নাও আই ওয়াজ কেয়ারিং, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। অনলি 37 ভিউয়ার্স। ইমন রহমান আতিক, ইমন আমার কলেজের ফ্রেন্ড, তো ভালো ফ্রেন্ড আমার, অনেক কিছু সময় পাশে ছিল, থাকবে ইনশাল্লাহ। যাক, এখন 11টা বাজে নাই, আরো 4 মিনিট বাকি। ফ্রেন্ডে চলে আসছে। আচ্ছা, 40 জন অলরেডি।
দেওয়া হোক আজকের একলা আকাশ আমি কে আর কি করি আচ্ছা যাই হোক এটা আমার ফেসবুক প্রোফাইলে দিয়ে আছে আমি সেরকম কোনো মানুষ না বা সেরকম সেলিব্রিটি ফেমাস পার্সনও না আমি খুব ছোট একজন মানুষ পরিচয়টা নামে পড়াই দেওয়া হোক রাগ করবেন না আমার উপরে আর কিছু সময় একটু ওয়েট করবো আর 3 মিনিট তারপরেই মোরাল অফ দ্য স্টোরি যাবো এতে আমার আকিব ভাই চলে আসছে বড় ভাই তারপর হচ্ছে যাই হোক অনেক অনেক কথা বলবে সমস্যা নাই আবির হাই ফ্রেন্ড মোরসাল নির্বাত হ্যাঁ দোস্ত ভালো আছি তুই ভালো আছিস আবির হোসেন জি হাই ফ্রেন্ড হ্যাঁ আবির হাই হ্যালো আচ্ছা ঠিক আছে আকিব ভাইয়া আপনি জয়েন করেন সমস্যা নেই আসিফ আমার স্কুল ফ্রেন্ড আসছে সৌরভ আহমেদ হাসান তাফসির হাসান রিয়েক্ট আরো অনেকের প্রয়োজন বলতে কিছু স্পেসিফিক ফ্রেন্ড আছে তাদের আসার কথা যাই হোক যারা আছে তাদের নিয়ে শুরু করবো আর 1 মিনিট 2 মিনিট পরে ইনশাল্লাহ মুরসালিন রিফাত অলরেডি শেয়ার যাই হোক হ্যাঁ জয় দাদা শান্ত মাসুর রহমান আকাশ আচ্ছা আরেকবার আমাকে একটু হেল্প করবেন সবাই ইফতেকার সালেহিন ফ্রেন্ড 11টা বাজে শুরু করো এখন হ্যাঁ আপু করতেছি এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ফ্রেন্ড বাদা হাসান আলহামদুলিল্লাহ তুই ভালো আছিস সাকিব শাহরিয়ার এটা ইসলামিক ফ্রেন্ড কেমন আছিস শান্ত মাইনুল হাসান সিয়াম সিনজিত হোসেন জয় করোনা হ্যাঁ দোস্ত ভালো আছি তুই ভালো আছিস আশা রাখি আবার শুরু করছি সুন্দরভাবে নতুনভাবে 11টা বেজে গেছে অলরেডি এবার জি হ্যাঁ মনে আছে আমার স্কুল ফ্রেন্ড দোস্ত সওয়াব আবির হোসেন চিনতে পারছি আমি দোস্ত শান্ত আসসালামু আলাইকুম আজ আবারও আপনাদের মাঝে আমি উপস্থিত আর প্রথমে বলি একটু যে গতকালকে সর্বশেষ যে লাইভটা আমি করছিলাম হ্যাঁ ফুয়াদ ভালো আছি কেমন আছিস তুই জি হ্যাঁ ব্রাদার হ্যাঁ যাই হোক আবার আমি একটু মোরাল অফ দ্য স্টোরিতে আসি গত পরশুদিন 1লা এপ্রিল আমি একটা লাইভে ছিলাম যাই হোক আমার ফ্রেন্ড ইকরা চলে আসছি দোস্ত আলহামদুলিল্লাহ ভালো মতো শুরু কর অল দ্য বেস্ট থ্যাংক ইউ দোস্ত সালাইম সুজিত আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস লকডাউন তো তোদের কাছে চলে আসছি এই জন্য আলামিন নিশাদ ফ্রেন্ড ফাইন থ্যাংক ইউ ধ্রুব বিশ্বাস হ্যাঁ দোস্ত আলামিন আলামিন সব ঠিক আছে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তারপর আমার ভয়েসটা একটু আচ্ছা এখন দেখ একটু বল যাই হোক প্রথমে বলে নিচ্ছি যে শরীরটা খুব বেশি ভালো না তবুও আসলে সবাইকে জানানো হয়ে গেছে বিধায় চলে আসলাম আবার শুরু থেকে আবার বলে নিচ্ছি যে আমি সত্যিই ক্ষুদ্র একজন মানুষ বড় কোনো সেলিব্রিটি হওয়ার স্বপ্ন নিয়ে কোনো কাজ করছি না সেই দিন লাইভে আসছিলাম হ্যাঁ সায়াদ আচ্ছা ঠিক আছে শুরু করতেছি একটু ওয়েট ডরিন আমার ফ্রেন্ড মুস্তাজান সুচি আসছে আমিষাদ ঠিক আছে 100 ঠিক আছে থ্যাংক ইউ দোস্ত যাই হোক আবার বলি যে লাস্ট যে লাইভটা আমি করছিলাম একটা স্টোরি নিয়ে একটা পাওয়ার গল্প নিয়ে একটা পূর্ণতার গল্প একটা চিত্তদুর্গ জয় থেকে অনেক কঠিন একটা গল্প নিয়ে শুরু করছিলাম সেই গল্পটা বললাম তো বলার পর আমি জানতাম না যে আসলে এরকম কিছু একটা হবে আমার দ্বারা
বা আমাকে কেউ রিকোয়েস্ট করবে তার গল্পটা বলার জন্য বা কিছু। তো ইতিমধ্যে আমি অনেকগুলি গল্প আসছে আমার কাছে। তো সবাই বলতেছে যে তাদের গল্পগুলি একটু লাইভে শেয়ার করার জন্য। চেষ্টা করব আমি। আমার সেরকম কোনো অ্যাম্বিশন ছিল না, একটু শখের বসে আমি আসছিলাম এর আগে লাইফটাতে। তো এরপর যখন আসছে, তো আশা রাখি এখন থেকে প্রতিনিয়ত সপ্তাহে 2 বার করে বা 2 দিন গল্প থাকলে আমি আসবো ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করার জন্য তার গল্পটা। আমি এই শোটার নামকরণ করলাম অনেক ফ্রেন্ড বলার কারণে, এই শোটার নামকরণ করা হয়েছে না বলার গল্প। তো না বলার গল্প ফেসবুক লাইভ শো বাই আবেগ আহমেদ। আমি প্রতি সপ্তাহে 2 বার আসার চেষ্টা করবো। যাই হোক, আবার শুরু করি। আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারের মতো আসলাম। তো আজকের গল্পটা একটু ভিন্ন রকম। এর আগের গল্পটা ছিল ভালোবাসা পূর্ণতার, আর আজকের গল্পটা ভালোবাসা পূর্ণতার না। ওকে দোস্ত, 1 মিনিট। আচ্ছা 1 মিনিট, আমাকে একটু টাইম দিতে হবে কাইন্ডলি লাইভটা শুরু করার জন্য। আসলে টেকনিক্যাল কিছু প্রবলেম, সরি, আমাকে ক্ষমা করবেন সবাই। একটু টাইম আমাকে দিবেন প্লিজ। শোনা যাচ্ছে না? হ্যালো, আই থিঙ্ক শোনা যাওয়ার তো কথা লাইভে। আচ্ছা যাই হোক, প্লিজ আরেকটা কথা যে আমাকে একটু যদি ডিস্টার্ব না করতেন। আজকে স্টোরিটা একটু অন্যরকম, সত্যি একটা বাস্তব একটা স্টোরি, বাস্তব ঘটনা জীবনে ঘটে গেছে। খুব ছোট একজন মানুষ বলা যায়, শৈশবে বা কৈশোরে যাই বলেন না কেন ওই টাইমটা ঘটে গেছে। আলিফ আল রাজি। আজকের গল্পটা একটু ভিন্ন রকম। আলিফ আল রাজি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অন্যতম ভালো স্টুডেন্ট, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ইভেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আলিফের নামটা খুবই পরিচিত। তাকে নিয়ে আজকের স্টোরিটা। তার জীবনে ঘটে যাওয়া 1.5 থেকে 2 বছরের একটা যাযাবর জীবন। কি এমন হয়েছিল তার এই ভালো জীবনটাতে, সে অনেক স্ট্রাগল করে তার এই লাইফটাতে গত 2 বছর। এই 2 বছরটাতে তার অনেক সংগ্রামে একটা জীবন যায়। আবারও বলতেছি, গল্পটা ছিল হারানোর। 1.5 বছরের জীবন কেন এরকম যাযাবরের মতো হলো। ইসমাত জাহান, যাই হোক, আমি কমেন্টগুলোতে আবার ফিরবো কিছু সময় পরে। আমি গল্পটাতে চলে যাচ্ছি। কাহিনীটা কি এমন ঘটেছিল, প্রথমে প্রশ্ন করে নিচ্ছি, কি এমন ঘটেছিল আলিফ আল রাজি AR আলিফ সিঙ্গার আলিফের জীবনে যে কারণে ওর 1.5 থেকে 2 বছর যাযাবর জীবন কাটাতে হয়। তার জীবনে এত ঘটনা ঘটে, তার নামে এত বদনাম ঘটায়। কি এমন ঘটেছিল তার জীবনে যার কারণে তার জীবনের অধিকাংশ মানুষ বলেছে যে তার জীবন নষ্ট হয়ে গেছে, সবাই শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ভাই আলিফ তোর রিকোয়েস্ট, হ্যাঁ ঠিক আছে আমি সেটা করছি। হালকা একটু বাড়াবো। আচ্ছা, টেকনিক্যালি একটু প্রবলেম হচ্ছে, প্লিজ কেউ মাইন্ড করবেন না। আই থিঙ্ক সাউন্ড ক্লিয়ার আছে আলিফ? হ্যাঁ দাদা। আচ্ছা যাই হোক, একটা বিশাল স্টোরি তো আমি কিছুটা নোট ডাউন করে নিতে হয়েছে, কারণ আই এম নট অ্যান প্রফেশনাল আরজে, রেডিও জোকার বা রেডিও জার্নালিস্ট। তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তার গল্পটা আমি দ্বিতীয় দিন কেন বলছি বা কেন আমি আবার লাইভে আসলাম, কেন আবার তার গল্পটা নিয়ে আসলাম, সেটা কথা হচ্ছে এর আগের লাইভে আমার ফার্স্ট ইন্সপাইরেশন ছিল সেই ফ্রেন্ডটা। অনেকগুলি সমস্যা অ্যারাইজ হচ্ছিল, অনেকে কমেন্টে অনেক ডিস্টার্ব করছিল, অনেকে কমেন্টে অনেক কিছু বলতেছিল। তো আমি অনেকটা ভয় পেয়ে যাচ্ছিলাম। তো তখন আমার ফ্রেন্ডটা আমাকে বলে যে সজীব তুই কমেন্টের দিক তাকাস না, কমেন্টের দিক না তাকিয়ে তোর কথাগুলো অনেকে সিরিয়াসলি শুনতেছে, সুতরাং তুই তোর স্টোরিটা চালায় যা, স্টোরিটা অনেকে সিরিয়াসলি শুনতেছে, যারা মজা করা করবে তুই কমেন্টের দিক তাকাস না। আচ্ছা ঠিক আছে, তার জন্য আমি সেকেন্ড একটা ইন্সপাইরেশন পাই। তারপর আমাকে রাতে যখন আমার ফ্রেন্ডটা নক করে যে তুই এই মাত্র লাইভ শেষ করলি, কিছুটা সময় পরে ফ্রি হলে আমাকে একটু নক করবি, কারণ এখন লাইভ শেষ করলি, ফ্রি হলে আমাকে নক করবি। তো ও অনেক গল্প বলে, গল্পটা ছিল মর্মান্তিক, গল্পটা আমার অনেক হার্ডে লাগে। তো ফ্রেন্ডটার গল্পটা আমি আজকে বলবো। যাক শুরু করতেছি।
সময়টা 2016 সালের পর ক্লাস 8-এর থেকে 7-8-এর দিকে 7-8 স্কুলে গণবিদ্যা স্কুল কলেজে একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামে পরিচয় ফ্রেন্ডদের সাথে, যে মেয়েটার সাথে ঘটনা তার সাথে 7-8-এ পরিচয় হয়। পরিচয় হওয়ার পর একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয় তাদের মাঝখানে। ফ্রেন্ড সার্কেলের ভিতরে ছিল মারিয়া, তামান্না, ঝুমুর, পান্থ, আবির হোসেন শাওন, আর কিছু মানুষ, সায়াদ এবং তারা কিছু। তো তার ফ্রেন্ড সার্কেল চলতেছে ভালোই, সবকিছু ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড, পড়ালেখা, স্টাডি, রিলেশনশিপ, এভরিথিং সব চলছে। এখনো কিন্তু রিলেশনটা শুরু হয়নি, রিলেশনটা শুরু হয় আরো কিছুদিন পরে। তো ঝুমুর, আরেকটা কথা বলি, আলিফ আল রাজি খুব ভালো গান গায়। পুরা স্কুলে ও মোটামুটি একটা ফেমাস পার্সন অ্যাজ এ সিঙ্গার হিসেবে, সিঙ্গার আলিফ নামে পরিচিত। অনেক ভালো গান গায়, ও অনেক কম্পিটিটিভ হিসেবে জয়েন করে, ইভেন সেরা কণ্ঠেও জয়েন করছিল। যাই হোক না কেন, ও আরেকটা মেয়েকে ভালোবাসতো, তো মেয়েটার রিলেশনশিপ ছিল বিধায় ওর সাথে আর ওর রিলেশনটা করে নাই। যদিও পরে মেয়েটা কামব্যাক করে আসে আলিফের জীবনে, কিন্তু আলিফ আর তখন ওই মেয়েটার সাথে রিলেশনটা কন্টিনিউ করেনি। যাই হোক, এভাবে চলতেছে লাইফ, সময়, পড়ালেখা, বিনোদন, এভরিথিং সব ঠিকভাবে চলতেছে। তো হঠাৎ ক্লাস 8-এর দিকে, তার আগে ফ্রেন্ডদের সাথে প্রতিদিন কমিউনিকেশন হয়। আচ্ছা ঠিক আছে, আর এই সাউন্ডটা ঠিক আছে? আলিফ একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি সরি, সবার কাছে ক্ষমা চাচ্ছি। যাই হোক, এবার ঠিক আছে? এবার ঠিক আছে? সাউন্ডটা কি ঠিক আছে এবার? হ্যাঁ স্যার, চলে আসছে আমার একটা ফ্রেন্ড, অনেক ভালো একটা ফ্রেন্ড, আমার ক্লোজ ফ্রেন্ড, যা আমার জন্য অনেক করছে। এখন আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। ঝুমুর, আলিফের গল্প। ঝুমুর পরিচয় শুরু থেকে আলিফকে পছন্দ করে। আলিফকে পছন্দ করার পর ফ্রেন্ডশিপ চলে, সব ঠিক আছে, তো বলা হয়নি। তো প্রায় সময় আলিফ, ঝুমুর এদের কথা হতে থাকে, কথোপকথন হয়। আর একটু কমাবো না বাড়াবো একটু কাইন্ডলি আলিফ? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। গানটা চেঞ্জ করবো, আমি সরি, একটু পরে চেঞ্জ করতে হবে। আচ্ছা, অল ওকে, জাস্ট গো অন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো ঝুমুর আলিফের ঘটনায় আবার ফিরে আসি। আলিফ পছন্দ করতো অন্য একটা মেয়েকে, আর ঝুমুর পছন্দ করতো আলিফকে। চলছে তাদের মাঝখানে ফ্রেন্ডশিপ, সবার সাথে ফ্রেন্ড সার্কেল চলছে, পড়ালেখা চলছে, এভরিথিং চলছে ঠিকভাবে, পারফেক্টলি। তো চলতে চলতে হঠাৎ করেই প্রতিনিয়তই ফ্রেন্ডদের মাঝে যেমন কথোপকথন হয়, কমিউনিকেশন হয়, তেমন ঝুমুরের সাথে আলিফের কথা চলতে থাকে। ইন দ্য মিন টাইম কথা চলতে চলতে একদিন ঝুমুর আলিফকে রাতে বলে, আলিফ আই লাভ ইউ। দেন আলিফ বলে যে, মজা করেই বলে, কারণ ফ্রেন্ড বলাই যেতে পারে। আলিফ রিপ্লাই করে আই লাভ ইউ। আর একটু বাড়াবো? আচ্ছা নিশাত জাহান নওশিন, আমি বাড়াচ্ছি আর একটু। আমি একটু পারফেক্ট শোনা যায় নাকি একটু, যদি আমাকে একটু কাইন্ডলি ইনফর্ম করতেন সবাই। নিশাত, আই থিঙ্ক এবার পারফেক্ট। আমার ভোকাল শোনা যাচ্ছে, ভোকালটা ঠিক আছে? এক মিনিট, জাস্ট ওয়েট। এক মিনিট আমাকে একটু টাইম দিবেন, একটু সরি টু সে টেকনিক্যাল প্রবলেম। পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আমাকে প্লিজ একটু ইনফর্ম করবেন। আর আমি স্টোরিটা শুরু করি, কারণ স্টোরিটা একটু বড়, 2 বছরের স্টোরি। আমাকে একটু টাইম দিবেন, আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি, আমাকে একটু টাইম দিবেন প্লিজ। যাই
ঝুমুর আর আলিফের ঘটনা স্টোরি শুরু। তো ঝুমুর একদিন হঠাৎ করে আলিফকে বলে আলিফ আই লাভ ইউ। আর আলিফ মজা করে বলে যে হ্যাঁ আই লাভ ইউ, কিন্তু আসলে সেরকম কোনো সিরিয়াস কোনো ম্যাটার ছিল না। তো ঝুমুর বলে আলিফকে যে আই এম সিরিয়াস। আলিফ তখন একটু স্তব্ধ হয়ে যায়। তো আলিফ তখন বলে ঝুমুর জানিস হয়তো যে আমি একটা মেয়েকে পছন্দ করি বা কিছু, কারণ ফ্রেন্ড সার্কেল এভরিওয়ান সেটা জানতো। জানার পর চলতেছে সব কিছু। এবার ক্লাস 8-এর দিক দিয়ে তাদের মাঝে ফ্রেন্ড সার্কেলে একটা প্রবলেম তৈরি হয় এবং আলিফ বলে যে আমি এখন থেকে একাই থাকবো, আমার কোনো ফ্রেন্ডের প্রয়োজন নাই, কোনো প্রয়োজন দরকার নাই। হ্যাঁ দোস্ত আমার আম্মু আছে, তো কোনো ফ্রেন্ডের প্রয়োজন নেই, আমি একাই থাকতে পারবো। বা আমার এমন কিছু ফ্রেন্ড দরকার যারা শুধুমাত্র আমার সাথে, আমি আলিফের সাথে থাকবে, শুধুমাত্র আমাকে টাইম দিবে, এমন কিছু ফ্রেন্ডের দরকার। তখন সেখান থেকে পান্থ আর
যে কিছু হলো, চুন থেকে পান থেকে চুন খুসলেই আলিফের নামে দোষ, সব তোমার রিলেশনের দোষ, রিলেশনের জন্য এই প্রবলেমগুলি তৈরি হয়েছে। যাই হোক, আলিফ মাথা পেতে নেয়। তো একদিন প্রচন্ড সমস্যা, যে আলিফ সব থেকে বেশি রেসপেক্ট করতো ওর বাবাকে, সেই দিন প্রবলেমটা তৈরি হলো, তর্ক বিতর্ক হলো বাবার সাথে। তর্ক বিতর্ক হওয়ার পর বাবা এক পর্যায়ে যেয়ে বলে যে তুই আমার বাসা থেকে চলে যাবি, বের হয়ে যা আমার বাসা থেকে। আলিফের কাছে এই কথাটা অনেক বেশি হার্টে ছিল, অনেক বেশি কষ্ট হিসেবে লাগলো। তারপর আলিফ কষ্ট পেয়ে রাত 12টায় আলিফি কিছু ওই যে টাকা অবৈধ কাজ করতো সেখানকার টাকা, দানের টাকা, এগুলি নিয়ে 10,000 টাকার মতো আলিফ নিয়ে রাত 12টায় একটা চিঠি লিখলো সবার উদ্দেশ্যে, লিখে চলে গেল, বাসা থেকে বের হয়ে গেল। একটা মর্মান্তিক ঘটনা। বাসা থেকে বের হওয়ার পর সে খুঁজতে লাগলো এখন কোথায় যাওয়া যায়। সে তো দূরে কোথাও যায় নাই, এরকম বাসা থেকে বের হয় নাই বা কিছু, এই নিয়ে তার তো কোনো সে জানা নাই, সে কি করবে। এরপর তার মাথায় আসলো যে রাতে 2টা জায়গায় ফাঁকা ঠিক থাকে, জনবহুল থাকে, মোটামুটি খোলা থাকে। একটা হলো হসপিটাল, আর একটা হলো বাস টার্মিনাল। এখন কি করবে। এরপর আরিফ চলে গেল গাবতলী বাস স্ট্যান্ডে, বাস টার্মিনালে একটা সিএনজি উঠে ঝুমুরকে কল করলো যে ঝুমুর আমি তো বাসা থেকে বের হয়ে গেছি, তুমি দর্শনে, আমি ওখানে আসতেছি। তো ঝুমুর বলে যে না আলিফ তুমি এখানে এসো না, আসলে আমার অনেক প্রবলেম হবে। আলিফ তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি জানি না আমি কি করব, আমি যাবো না তোমার ওখানে, আমি মরি আর বাঁচি, তুমি আমার সাথে তাহলে কন্ট্যাক্ট করো না। এরপর ঝুমুর স্তব্ধ হয়ে কিছু সময় পর বলে যে আচ্ছা ঠিক আছে আলিফ তুমি আসো। এরপর আলিফ গাবতলী থেকে বাসে উঠলো, বাসে উঠে চলে গেল যশোর দর্শনায়। রাত 1টায় বাসে উঠলো সে। আলিফ বাসে ওঠার পর ফোন হাতে নিল, ফোন হাতে নিয়ে ঝুমুরকে জানালো। স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হয়ে আসছে, একা হয়ে গেছে, কষ্ট হওয়াটা স্বাভাবিক, বাবা মা কথা মনে পড়বে এটাও স্বাভাবিক। সব শুরু হলো। এরপর আলিফ ভুলে থাকার জন্য ফোনটা বন্ধ করে দিল, ঘুমানোর চেষ্টা করলো। এরপর ঘুম আসে না, স্বাভাবিক ঘুম আসবে না। যাই হোক, কোনো না কোনো সময় ও ঘুমিয়ে গেল। ঘুমানোর পর আলিফ যখন নিজেকে আবিষ্কার করলো সে তখন, হ্যাঁ যাই হোক, আলিফ চলে গেল। আলিফ ঘুম থেকে উঠে দেখলো যে আলিফ একটা নদীর মাঝে, সেই নদীটা ছিল পদ্মা নদী, সে ফেরিতে ছিল, পদ্মা নদীতে ছিল ফেরিতে। এরপর আলিফ অনেকক্ষণ খোঁজার পর সে বুঝতে পারছে হ্যাঁ সে ফেরিতে আছে। এরপর আলিফ চলে যায়। এরপর দর্শনায় গিয়ে পৌঁছায় 10টায়, ঝুমুরকে ইনফর্ম করে যে ঝুমুর যান আমি আসছি, দর্শনায় তুমি আসো। এরপর ঝুমুর বাসা থেকে বের হয়ে আসে, আলিফের সাথে দেখা হয়, দুপুর পর্যন্ত থাকে। এরপর ঝুমুর আলিফকে বলে যে যান আমাকে একটু বাসায় যেতে হবে, বাসায় যেয়ে আমি আবার বিকালে বের হব, খাওয়া দাওয়া করে গোসল টোসল করে রেডি হয়ে আমি আবার বের হবে, বাসায় বলবো যে আমি একটু কাজ নিয়ে বাসায় যাচ্ছি, এই কথা বলে বাসায় বের হবে। তো আলিফ বললো আচ্ছা ঠিক আছে যাও, সময় মতো সাবধানে চলে এসো। আলিফ খায়নি, ক্ষুধার্ত থাকা অবস্থায় একটা হোটেলে গেল, যাওয়ার পর দুপুরে খাবার খেলো। এর মধ্যে আলিফকে তার বাবা ফোন দেয়। কল করার পর আলিফ কল রিসিভ করে কান্না করে দেয়, কেন জানি কান্না করেছিল বাবা ফোন পেয়ে। স্বাভাবিকভাবেই কান্না করার পর বাবা জিজ্ঞেস করে বাবা তুই কোথায় আছিস, কেন গেছিস, কোথায় গেছিস। তারপর বলে যে বাবা তুই ফিরে আয়, তোকে তোর স্বাধীনতা দেওয়া হবে, তোকে তোর সকল কিছু দেওয়া হবে। দেন আলিফ বিশ্বাস করলো যে হ্যাঁ ঠিক আছে। এরপর আলিফ বলল আচ্ছা বাবা আমি আসবো, আজ রাতে রওনা হবো, কালকে চলে আসবো। এর মাঝখানে আলিফের বাবা মা তার মামা স্কুলে গিয়ে সমস্ত টিচারদের সাথে কথোপকথন করে কন্ট্যাক্ট নিয়ে ঝুমুরের সকল ইনফরমেশন গ্যাদার করে। সবাই স্কুলে চিনতো ওকে যে ওইটা ভালো স্টুডেন্ট হিসেবে, তাই সবাই আর ইনফরমেশন দিতে, ডাটা দিতে টাইম নিল না, সবাই তাকে দিয়ে দিল। এরপর বাবা মা জার্নি শুরু করলো। এরপর আলিফ গেল, কথা হলো। এরপর বিকাল হলো, বিকালে ঝুমুর আসলো। ঝুমুর আসার পর আলিফের সাথে দেখা, অনেকটা সময় থাকলো। এরপর ঝুমুর চলে গেল, ঝুমুরকে বাসায় ফিরতে হবে। ঝুমুর বাসায় ফিরলো। আলিফ চলে আসলো বাস স্ট্যান্ডে, রাতের বাস ধরে ঢাকা আসবে সকালে। এরপর ঝুমুর আবার কল করলো হঠাৎ করে, যখন আলিফ বাসে উঠবে ঠিক সেই মুহূর্তে ফোন দিয়ে বললো যে জান তুমি কি বাসে উঠছো কিনা। দেন আলিফ বললো যে না আমি বাসে উঠিনি, কেন কোনো সমস্যা কিনা। দেন ঝুমুর বলে যে না সমস্যা না, তুমি
একটু বাসায় আসো, আম্মু তোমাকে ডাকছে, বাসায় আসলেই সবকিছু জানতে পারবা, সবকিছু শুনতে পারবা। দেন আলিফ বললো আচ্ছা ঠিক আছে যান, আমি আসছি। সেখান থেকে আলিফ বাস স্ট্যান্ডের থেকে একটা রিক্সা করে আলিফ দর্শনা চলে গেল ওদের বাসার ওখানে। বাসায় যাওয়ার পর ওরা আম্মু সব জানার পর জিজ্ঞেস করে আলিফ তোমার বাসায় প্রবলেম, ফ্রেন্ডদের সাথে যাবা, ফ্রেন্ডদের কাছে যাবা, তাই বলে আমার মেয়ের কাছে এত দূরে কেন? এবার আলিফ বলে যে সরি আন্টি ভুল হয়ে গেছে বা কিছু, অনেক কিছু বলার পর চলতে থাকে তাদের কথোপকথন। আলিফের মা বলে যে তোমার গার্ডিয়ান নাম্বার দাও, গার্ডিয়ানকে কল করবো, এই সেই। কিন্তু আলিফ ভাবে যে গার্ডিয়ান কল করলে ঝুমুরের বাসায় অনেক বদনাম হবে, ঝুমুরের নামে অনেক প্রবলেম তৈরি হবে, ঝুমুরের সামনে অনেক কিছু সমস্যা তৈরি হবে। তাই আলিফ অনেক রিকোয়েস্ট করার পর ঝুমুরের মার কাছ থেকে পারমিশন নাই যে আন্টি রিকোয়েস্ট ইউ, আমি চলে যাচ্ছি, আপনি বাসায় জানাবেন না। এরপর আলিফ চলে যায়, অনেক রিকোয়েস্ট করার পর ঝুমুরের মা রাজি হয় এবং আলিফকে যেতে দেয়। আলিফ চলে আসে একটা বাস করে, ঢাকা চলে আসে, ঢাকা উদ্দেশ্যে রওনা হয়। যাই হোক না কেন, এরপর সকাল যখন বাস থেকে নামবে, কাকতালীয়ভাবে আলিফের মামা ছিল সেই বাসে। আলিফ যখন বাস থেকে নামবে গেটের সামনে দেখে যে আলিফের মামা দাঁড়িয়ে আছে। আলিফ নিজেও আশ্চর্য হয়ে যায়, আর মামা তো জানতোই সব কিছু, কারণ তার নাম্বার ট্র্যাক করা হয়, ঝুমুরের গার্ডিয়ানের নাম্বার ট্র্যাক করার মাধ্যমে, সমস্ত ইনফরমেশন গ্যাদার করার মাধ্যমে ঝুমুর আলিফের মামা এই কাজটা করে। যাই হোক আলিফ তার মামাকে দেখে আর কোনো কথা না বলে সোজা যেতে থাকে, বাসায় যায়। বাসায় যাওয়ার পর আবার সেই পুনরায় মিটিং বসে, ফ্যামিলি মিটিং যেটা, সেটা শুরু হয়। মিটিং বসার পর আবার সবাই সবার কথা বলে, ফ্যামিলি ভালো না, ফ্যামিলি একটা পাচার চক্র, এই সকল অপবাদ দিয়ে ঝুমুর নামে বদনাম করা হয়। আলিফ যা মেনে নিতে পারতেছে না। তখন আলিফ বলল যার জন্য আমি বললাম যে ঝুমুরা আমাকে গার্ডিয়ান কল করতে না, সেই তোমরা শুরু করলা ঝুমুরদের নামে ওর নামে বদনাম করা। যাই হোক আলিফ মেনে নিল, অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হলো এবং মিটিং কোনো মধ্যে শেষ হওয়ার পর দিন আবার কোনো একটা প্রবলেম নিয়ে আলিফ ট্রাই করলো সুইসাইড করার। প্রথম এর আগে বের হয়ে গেল, এরপর সুইসাইড করার ট্রাই, কিন্তু আসলে এটা ছিল একটা নাটক ওর মাকে দেখানোর জন্য। ও বুঝাইতেছে যে কেউ খেয়াল করতেছে না যে ও সুইসাইড করার ট্রাই করতেছে, আলটিমেটলি ওর মা খেয়াল করতে, সবাই খেয়াল করতেছে। তো একটা অন্য নিয়ে বিভিন্নভাবে সুইসাইডের অ্যাটেম্পটের ট্রাই করতেছে। ইন দ্য মিন টাইম ওর মামা চলে আসে। ওর মামা এসে এসব দেখার পর আলিফকে মারধর করে ওকে ধাক্কা দেওয়া হয়। ধাক্কা দেওয়ার পরে আলিফ আলমারি আর খাটের মাঝখানে পড়ে যায়। তখন আলিফ আর এই প্রবলেমগুলো এগুলি আর সহ্য করতে পারতেছে না, না পারার কারণে আলিফ কি করলো, ঠিক যথারীতি নিজের মাথাটা খাটের সাথে ঠুকাতে লাগলো, রক্তাক্ত হয়ে গেল সেই জায়গাটা, মাথাটা। এর মধ্যে বাবা চলে আসলো, বাবা এসে জিজ্ঞেস করে ওকে কে মারছে। তখন আলিফের সবাই বলে যে না, ও নিজেটা নিজে করছে। এরপর সবকিছু শুরু হয়, অনেক প্রবলেম তৈরি হয়। প্রবলেম তৈরি হওয়ার পর এখন কি করবে, ডিসিশন নেওয়া হবে, একটা সমস্যা। সবাই মিলে আলোচনা করতেছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। হার্টের একটা ঘটনা। এক মিনিট, আমার একটু কমেন্টে একটু খেয়াল করতে হচ্ছে। বিরক্ত হবেন না, একটা স্টোরিটা শুনতে সবাই একটু, আমার নিজেরও দম বন্ধ হয়ে যাচ্ছে। জাস্ট ওয়েট একটু মিনিট, একটা সময়, একটু আমাকে একটু টাইম দিবেন। জাস্ট ওয়েট, একটু টাইম দিবেন আমাকে। আই এম সরি এভরিওয়ান, আসলে আমার এখানে একটু টেকনিক্যাল একটু প্রবলেম হচ্ছে। আমাকে একটু মাফ করবেন। যাই হোক, এবার আসি সেখানে।
আলিফ মাথা ঢুকাতে থাকে অনবরত। তো বাবা এরা সবাই দেখে ডিসিশন নেয় যে আলিফকে হোস্টেলে পাঠানো হবে। তারপর আলিফ রাজি হয়, হ্যাঁ আমি হোস্টেলে যাব, বাট আমার একটা কমিটমেন্ট দিতে হবে যে আমি হোস্টেলে যাওয়ার পর তোমরা কেউ কোনোভাবে ঝুমুর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, ইভেন ঝুমুরকে তোমরা ডিস্টার্ব করতে পারবে না, ঝুমুরের বাসায় যেতে পারবে না, ঝুমুরের সাথে টোটালি কোনো কন্ট্যাক্ট করতে পারবে না। এই কমিটমেন্ট করে আলিফ সৃষ্টি রেসিডেন্সিয়াল মডেল কলেজ যে হোস্টেল, সৃষ্টি হোস্টেল, সেখানে যায় টাঙ্গাইলে। বাবা তাদের রেখে আস। যাই হোক, আলিফ বলে যে আচ্ছা আমি আমার ফ্রেন্ডদেরকে একটু শেষ দেখা দেখে যেতে চাই, আমি হোস্টেলেই যাব ঠিক আছে, বাট আমি একটু আমার ফ্রেন্ডদের সাথে একটু দেখা করে যেতে চাই। কিন্তু বাসা থেকে বললো যে না, নো ওয়ে, তোমাকে কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে দেওয়া যাবে না, তুমি যেতে পারবা না। আলিফ তখন আর দেখা করার কোনো ওয়ে পেলো না। তারপর আলিফকে টাঙ্গাইল নিয়ে যাওয়া হলো, আলিফকে সেখানে দিয়ে আসা হলো। এরপর আলিফ সেখানে যাও ভালো ফ্রেন্ডশিপ সবার সাথে তৈরি করে ফেললো। আলিফ ভাবলো সেখানে যে আমার তো ওইখানে একটা খারাপ পরিচয় হয়েছে, ফ্যামিলিতে বেয়াদব নামে সবাই চিনে গেছে, সবাই আমাকে খারাপ জানতেছে। আর যখন দর্শনা যায় তখন সবাই ভাবে যে আলিফ ঝুমুরকে নিয়ে পালাই গেছে। আসলে সেরকম কিছুই ছিল না, ফ্যামিলি ম্যাটারের কারণে এই প্রবলেমগুলি ধরে আর আলিফ চলে যায়। এরপর টাঙ্গাইলে যখন রাখা হয় তখন আলিফ চেষ্টা করে ওর গান দিয়ে, ওর ক্রিয়েটিভিটিগুলো দিয়ে যে আলিফ নিজের নতুন একটা ভালো পরিচয় তৈরি করবে, কিন্তু তার ফ্যামিলি তা করতে দেয়নি। তার চাচা আগে গিয়ে হোস্টেল সুপারের কাছে বলে আসে যে ভাতিজা কিন্তু আগেই প্রেম প্রীতি করেছে, ওকে একটু স্পেশাল গার্ড দিবে। দেন হোস্টেল সুপার এত বুঝে গেল যে আসলে কি হতে পারে, প্রেম সম্পর্কে সবার জানা আছে, আর আমরা স্টুডেন্ট, ক্লাস আন্ডার ম্যাট্রিক, সবাই বুঝে। তখন ক্লাস 9-এ পড়তো রিয়াদ, তখন আলিফ ক্লাস 9-এ পড়তো। এরপর আলিফের সেখানে আর ভালো পরিচয় তৈরি হলো না। ও আচ্ছা, সরি টু সে, 10-এ ক্লাস 10-এ উঠছে শুরু দিকে ঘটনা, আই এম সরি। দেন হোস্টেলে রাখার পর সেখানে আলিফের ভালো পরিচয় তৈরি করা হলো না, কিন্তু আলিফ জানতো যে হোস্টেলটা অনেক ভালো, হোস্টেলে থাকলে সবাই মনের মধ্যে হ্যাঁ আসলে হোস্টেলটা ভালো, পড়ালেখা এভরিথিং পারফেক্টলি চলে। আর একটা বিষয়, যেহেতু আলিফের নামে একটা রেস্ট্রিকশন দিয়ে আসা হয়, যার কারণে আলিফের হাতে কোনো হাত খরচ দেওয়া হতো না। আলিফের গার্ডিয়ানের সাথে যদি কথা বলার প্রয়োজন হতো তখন আলিফকে সামনে সকল টিচাররা থাকার কারণে কথা বলতে হতো, ও ঝুমার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না। কিন্তু আলিফ দেখে বিপরীত একটা ঘটনা সেখানে। রাত 10টার পর, দ্যাট আই মিন রাত 1টার পর, এই হোস্টেলের প্রত্যেকটা ছেলে তার নিজস্ব মোবাইল ফোন বের করে, কন্ট্যাক্ট করে তার গার্ডিয়ানের সাথে, তার গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, এভরিওয়ানের সাথে কন্ট্যাক্ট করে, এবং সবাই মিলে প্রচণ্ড সিগারেট খায়। সেখান থেকে আলিফের আরেকটা অধপতন শুরু হয়, সেখান থেকে আলিফ সিগারেট খাওয়া শুরু করে, নেশা করতে শিখে যায়, প্রচণ্ড পরিমাণ সিগারেট খায়। তো সেখানে যখন একটা সোর্স পেলো যে ঝুমুর সাথে কন্ট্যাক্ট করার, তো ফ্রেন্ডের ফোন থেকে ঝুমুর সাথে ওরা কন্ট্যাক্ট করতে থাকে, আলিফ কন্ট্যাক্ট করতে থাকে। আরেকটা জিনিস বলি, আলিফের একটা সুন্দর একটা প্রতিভা, লেখালেখি করতো। তা আলিফ ঝুমুরকে যখন চলে যায় হোস্টেলে, তখন আলিফ একটা প্ল্যান করে, একটা নিয়োগ নিয়ে যায় যে আমি যে কটা দিন হোস্টেলে থাকবো, আমি প্রত্যেক দিন আমি মরে যাই 4-5 লাইন করে আমি, হ্যাঁ হ্যাঁ, 4-5 লাইন করে আমি লিখবো কবিতা ঝুমুরের জন্য। শেষ পর্যন্ত আলিফ 248 লাইন লিখতে পারে। এরপর যেই ফ্রেন্ডের ফোন থেকে আলিফ প্রতিদিন ঝুমুরের সাথে কন্ট্যাক্ট করতো, হঠাৎ করে সেই নাম্বারে একটা টেক্সট আসে যে আলিফ, তুমি আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করবা না, আমাদের রিলেশনটা এখানেই শেষ, অনেক প্রবলেম তৈরি হয়েছে, আর কোনো রকম রিলেশন তোমার আমার মাঝে থাকবে না। আলিফ তখন স্তব্ধ হয়ে যে ভাবে, আমি যার জন্য এত স্যাক্রিফাইস, যার জন্য এত কিছু করলাম, বাসা থেকে পালালাম, ড্রাগের ব্যবসা বা ড্রাগ সাপ্লাইয়ের একটা কাজ, অবৈধ কাজ শুরু করলাম, যার জন্য করলাম, সে যদি আমাকে বলে চলে যাবে, নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। ঝুমুরকে বারবার রিকোয়েস্ট করার পরও সেই ঝুমুর বলতেছে না। তারপর আলিফ কি করলো, সমস্ত ফ্রেন্ড সার্কেল সবাইকে জানালো যে কেন এরকম করলো। দেন আলিফের এক ফ্রেন্ড জানালো যে আলিফ, ঝুমুর আর আমি বনানী সুপার মার্কেটে ছিলাম, তো সেখানে তোর আম্মু আমাদেরকে দেখে ফেলে। দেখার পরে
ঝুমুরকে অনেক বকাবকি করার পর, অনেক চাপ দেওয়ার পর বলে যে ঝুমুরের বাসায় যাবে। পরে ঝুমুরের বাসায় আসে আলিফের মা, একটা মহিলা সহ। আসার পর ঝুমুরের আম্মুর সাথে অনেক তর্ক বিতর্ক, ঝগড়া হয়, এক প্রকার অনেক মান অপমান করে, যার ফলে ঝুমুরকে ফোর্স করা হয় যে তুমি আর নেক্সট টাইম আলিফের সাথে কন্ট্যাক্ট করবে না। আলিফের মা এটা বলা হয়, বলে। আচ্ছা, বলার পর ঝুমুর এই কাজটা করে যে আর কোনো কন্ট্যাক্ট সে করবে না আলিফের সাথে। আলিফ বলে এই কথা। তো আলিফ জানার পর আলিফ কি করবে এখন, আর কোনো উপায় না খুঁজে পেয়ে আলিফ হোস্টেল থেকে পালায়। 100 টাকা নিয়ে, ফ্রেন্ডের কাছে 100 টাকা কালেক্ট করে নিয়ে হোস্টেল থেকে পালায়, একটা ফোন নিয়ে। পালানোর পর চলে আসে আবার ঠিক যথারীতি রাতে বের হয়ে আসার পর সে প্রথমে আসে বাস স্ট্যান্ডে। তো ওর এক ফ্রেন্ড ফোন দিয়ে ওকে আগেই বলে যে আলিফ তুই বাস স্ট্যান্ডে যাস না, কারণ বাস স্ট্যান্ডে গেলে সেখানে তো পিছু পিছু একজন স্যার গেছে, তোকে ধরে আবার নিয়ে আসবে, প্রবলেম হবে। তখন আলিফ সেই লোকেশন চেঞ্জ করে চলে গেল টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে। সে সেখানে বেডে রোগীর সাথে কোনোভাবে রাতটা কাটানোর পর সকালবেলা ধলেশ্বরী নামে একটা বাস ছিল, ধলেশ্বরী বাসে করে চলে এসে বিশোর এসে নামে। বিশোর এসে নামার পর বিবিএনের এক ফ্রেন্ড হাসনান জায়েদি, ওর সাথে দেখা হওয়ার পর জায়েদি ওকে চেনার পর জায়েদি বলে দোস্ত তুই এখানে কিভাবে কি। দেখার পর আলিফ বলল যে এই ঘটনা, আমি তো হোস্টেলে থাকি বা কিছু, এই যা ঘুরছিল আসলে সেরকম কিছুই না। তখন জায়েদি সব জানার পর, যেহেতু আলিফের কাছে টাকা নেই, শুকাই ছিল মুখ, খায় না কিছু, আলিফ হাত পেতে টাকাটা নিত না, যদি না তার প্রয়োজন থাকে। তারপর জায়েদি ওকে কিছু টাকা দেয়, আলিফ সেই টাকাটা নেওয়ার পর আলিফ যমুনা ফিউচার পার্কে এসে ঝুমুরকে কল করে যে ঝুমুর আমি যমুনা ফিউচার পার্কে আসছি, তুমি একটু আসো। দেন ঝুমুর বাসা থেকে রেডি হয়ে যমুনা ফিউচার পার্ক যায়। যমুনা ফিউচার পার্ক যাওয়ার পর দেখা হয় আলিফের সাথে, অনেকটা সময় থাকে, সমস্ত ঘটনা শুনলো, সমস্ত সমস্যার সমাধান করলো। এখন তার আলিফ ফিরে যেতে পারে না হোস্টেলে, এখন সে কি করবে? তখন আলিফে হঠাৎ করে মনে পড়লো যে মিরপুরে মেসে তার এক কাজিন থাকে, সে ভার্সিটিতে পড়ালেখা করে, সেখানে কিছু করা যায় কিনা। তারপর আলিফ সেই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার পর সেই ভাইকে সমস্ত ঘটনা খুলে বলার পর সেই ভাই বললো আচ্ছা ঠিক আছে আলিফ, তুই চিন্তা করিস না, তুই বাসে উঠে চলে আয় আমার মেসে, আমি তোকে দেখতেছি। তখন ছিল রোজার সময়, চলতে থাকলো সবকিছু ঠিকঠাক ভাবে, ক্লাস 10-এর ঘটনা। এরপর তো প্রতিনিয়ত দেখা করতে হবে আলিফের সাথে ঝুমুরের সাথে আলিফের একই ঘটনা, দেখা করতে হবে, দেখা না করে তো থাকতে পারবে না। এবার আলিফের কাছে সেরকম টাকা পয়সা নাই, সেই ড্রাগের যে টাকাগুলো সেগুলো শেষ হয়ে গেছে। এখন আলিফ কি করবে, কোনো ওয়ে নাই, ভাইয়ের কাছ থেকেই বা কতটুকু টাকা নিয়ে যায়, কয়দিন টাকা চাওয়া যায়। এরপর আলিফ অনেক বড় কষ্টের শিকার বলা যায়, প্রতিদিন মিরপুর থেকে পায়ে হেঁটে নতুন বাজার আসতো ঝুমুরের সাথে দেখা করতে রোজা রেখে, আবার ঠিক ব্যাক করতো ইফতারের টাইমে। আপনারা একটু নোট ডাউন করবেন যে কতটা ভালোবাসা হলে, কি পরিমাণ আত্মীয়তা থাকলে এই কাজগুলি মানুষ করে। একটাবার ভাবেন, ড্রাগ সাপ্লাই একটা আইনত দণ্ডনীয় অপরাধ, এই কাজটা কিন্তু আলিফ করে কার জন্য? শুধুমাত্র ভালোবাসা মানুষের জন্য। শেষ পরিণতি কিন্তু এত সুন্দর ছিল না। আচ্ছা, ঘটনায় আবার ফিরে যাই। প্রতিদিন হেঁটে আসে, মাঝে মাঝে যখন পায়ে খুব প্রচন্ড ব্যথা থাকে তখন আলিফ কি করে, জাপালানোর বাসে উঠে বলে ভাই আমার কাছে আছে টাকা নাই, আমাকে কি একটু পৌঁছে দেওয়া যাবে? তখন সবাই বুঝতে পেরে বলে আরে মামা এটা কোনো প্রবলেম না, এটা কোনো সমস্যা না, আপনি আসেন, আমরা আপনাকে পৌঁছাই দিচ্ছি। দেন আলিফ সেই কাজগুলি করতে থাকে, প্রতিনিয়ত দেখা করে রোজা মাসে চলতে থাকে এইভাবে। এরপর হঠাৎ করে ঈদ চলে আসে, ঈদের সময় ম্যাচ থেকে সবাই চলে যাবে। এখন আলিফ কি করবে? আলিফকে তো একা রেখে যাওয়া সম্ভব না বাসায় ম্যাচে। দেন ওর ফুফাতো ভাই ওর আম্মাকে জানায়, ফুফাতো ভাইয়ের মাকে তার ফুপিকে জানায়, ফুপিকে জানার পর বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এরকম ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক, আর আমি তো আমার ভাইকে চিনি। দ্যাট মিন আলিফের ফুপি আলিফের আব্বুর কথা বলতেছি যে আমি তো আমার ভাইকে চিনি, যে সে কত রাগী, সে কিরকম ডিসিশন নেয়। এরপর বলে যে আলিফকে তোরা নিয়ে আয়, কোনো প্রবলেম নেই, ইচ্ছা যাক, তারপর দেখতেছি কি হয়। পরে আলিফকে নিয়ে আলিফের ভাই ম্যাচ বন্ধ করে দিয়ে ঝুমুরের ফুপির বাড়ি নিয়ে চলে যায়। গাজীপুর ছিল ফুপির বাড়ি, নোট ডাউন করবেন। এরপর ঈদের দিন আসে। এখন স্বাভাবিকভাবেই আলিফ বুঝবেন প্রত্যেকটা মানুষ তার ভালোবাসা মানুষের সাথে দেখা করতে হবে ঈদের দিন,
একটু উইশ করতে হবে, এটাই স্বাভাবিক। তারপর আলিফ আবার সেই অজুহাত খুঁজতে শুরু, কি করলে কি করে করা যায়, ওর সাথে একটু দেখা করতে হবে আমাকে, দেখা করতে হবে একটু। এরপর আলিফ কি করে, আলিফ সোর্স খুঁজে, তখন মনে করে দেখবেন যে তখন ফুটবল খেলা ছিল 2018 সালে, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা ছিল। তো সেই খেলার দিন আলিফ কি করলো, সোর্স পেল, সবাই জাঁকজমকপূর্ণ, ঈদের দিন সবাই খেলা নিয়ে ব্যস্ত, খেলা দেখতে হবে। আলিফ পেল সোর্স, আর সেই গাজীপুরে একটা জায়গা ছিল যেখানে অনেক বড় করে প্রজেক্টরে খেলা দেখানো হয়, সেখান থেকে সেই সোর্স নিয়ে আলিফ আর আলিফের ভাই প্ল্যান করলো যে আমি যাব, আলিফ যাবে, ঢাকা আসবে ঝুমুর সাথে দেখা করতে, আর আলিফের ভাই যাবে খেলা দেখতে। এরপর আলিফ যথারীতি ঈদের দিন আসলো, সেই কাজটাই করলো, বাসা থেকে বের হলো, খেলা দেখার কথা বলে, ভাইয়া তার ভাই ফুফাতো ভাই চলে গেল তার ফ্রেন্ডদের সাথে খেলা দেখতে, আর আলিফ চলে আসলো ঢাকায়। খুব দ্রুত, ঈদের দিন ছিল, বাস ফাঁকা, রাস্তা ফাঁকা থাকায় খুব দ্রুত চলে আসলো ঢাকায়। এসে জুমুরের সাথে সারাটা দিন কাটানোর পর ঠিক রাত 10টায় বাসায় ফিরতে হবে, কারণ এরপরে 1 সেকেন্ড লেট হলে বাসায় অনেক প্রবলেম তৈরি হবে। আলিফ আবার ঠিক সময় মতো বাসায় পৌঁছাইতে পারলো, ঠিক 10টায় গিয়ে বাসায় পৌঁছানোর পর সব যথারীতি ঠান্ডা, কোনো প্রবলেম তৈরি হলো না, এভরিথিং ইজ কামিং কোয়াইট, সব ঠিকঠাক ভাবে আবার চলতে থাকে। হ্যাঁ, ঈদের দিন ছিল এই ঘটনাটা। এরপর ফুপি বসলো, ওকে নিয়ে সব নিয়ে কথা টথা বলে, এরপর ফুপি ঈদের পরে ঢাকায় নিয়ে আসে আবার, যে বলে আমি তোমাকে নিয়ে বাসায় যাচ্ছি, তোমার বাসায় রেখে আসবো, সব ঠিকঠাক করে দিয়া। তখন আলিফ বলে যে ফুপি সবাই কেউই তো পারলো না, আপনি, তাও আচ্ছা ঠিক আছে। তাও সে ফুপিকে বিশ্বাস করলো, বিশ্বাস করে আসলো ঢাকায়। তারপর একটা সবচেয়ে বড় কষ্টের বিষয়, কোনো বাবা যদি কোনো ছেলেকে ত্যায্য পুত্র করে, হ্যাঁ, ঢাকা আসার পর সবাই তাকে বোঝানোর পর বাবাকে বোঝায়, কিন্তু কোনো লাভ হয় না। আলিফের বাবা আলিফকে ত্যায্য পুত্র ঘোষণা করলো। এরপর কোনোভাবে আলিফকে আর বাসায় রাখবে না, সমস্ত ঘটনা মিটিং হওয়ার পর আলিফকে বাসা থেকে বের করে দেওয়া হলো। আলিফের ফুপি নিয়ে আসলো আলিফকে নিয়ে আসলো ফুপির বাড়ি গাজীপুরে নিয়ে আসার পর গাজীপুরে ফুপির একটা স্কুল ছিল, সেই স্কুলে ভর্তি করা হলো আলিফকে কিছু সময়ের জন্য। এরপর হঠাৎ করে সবকিছু আবার ঠিকঠাকভাবে চলতে থাকলো, আলিফ সেখানে ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করলো, গাজীপুরে বেশ কিছু ভালো ফ্রেন্ড তৈরি হলো, তারপর সেখানে চলতেছে সবকিছু ঠিকঠাকভাবে, পড়ালেখা। ইন দ্য মিন টাইম ওইখানে একটা রুলস হলো ফুপির ওইখানে, যে সবাই মোবাইল নিয়ে যাওয়া হবে পড়ালেখার জন্য। তারপর সবাই মোবাইল নিয়ে চলে গেল ফুপি। এরপর যথারীতি আলিফের মোবাইলটাও নিতে হবে। তখন ফুপি বললো যে আলিফ দেখো, আমি তো সবার মোবাইল নিয়ে নিছি, তোমার মোবাইলটা যদি না নেই তাহলে সবাই আমাকে বলবে আমি পার্সিয়ালিটি করছি। তখন আলিফ বললো যে আচ্ছা ঠিক আছে ফুপি, আপনাকে এই দায় নিতে হবে না, আমি আমার মোবাইল দিয়ে দিচ্ছি। এরপর আলিফ তার মোবাইলটা দিয়ে দেয় তার ফুপিকে দিয়ে দেওয়ার পর ঝুমের সাথে মোটামুটি, এখন একটা বিষয় হলো ঝুমের সাথে দূরত্ব বাড়তে থাকে, কন্ট্যাক্ট হয় না, কমিউনিকেশন হয় না, তাই ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। একটা জিনিস মনে রাখবেন, ভালোবাসা কিন্তু 1000 মাইল দূরে থাকলেও ভালোবাসাটা ঠিক থাকে। একদিন কথা না বলতে পারলে কিন্তু দূরে থাকা নয়, দূরে চলে যাওয়া নয়। আমি একজনের সাথে রিলেশন করি বা আপনি একজনের সাথে রিলেশন করেন, তার সাথে কন্ট্যাক্ট করবেন, একদিন গ্যাপ হতে পারে, তাই বলেই না আপনি আরেকজনের সাথে চলে যাবেন বা কিছু। তো ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে, আলিফ সেটা বুঝতে পারে। যাই হোক, এরপর চলে আসে ক্লাস 10-এ প্রিটেস্ট পরীক্ষা। এই ঘটনাটা কেউ জানে না, কেউ না, আবার আমি সবাই বলছি একটু মন দিয়ে শুনবেন। প্রিটেস্ট পরীক্ষা চলে আসার পর আলিফ প্রিটেস্ট পরীক্ষাগুলি দেয়, গাজীপুর থেকে প্রতিদিন জার্নি করে এসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে প্রিটেস্ট পরীক্ষা দিয়ে আবার গাজীপুর ব্যাক করে। এই কথাটা কেউ জানে না, সে সবাই ভাবতো যে বাসা থেকে পরীক্ষা দেয়, আলটিমেটলি সে গাজীপুর ছিল, গাজীপুর থেকে আসতো, এসে পরীক্ষা দিয়ে আবার গাজীপুর ব্যাক করতো। তারপর চলতে থাকে এরকম, প্রিটেস্ট গেল, যাওয়ার পর সবকিছু চলার পর আলিফের সবকিছু ঠিকঠাক ছিল, নর্মাল। এরপর হঠাৎ করে আলিফের ফুপি 2-3 মাস পরে আলিফকে ডাকে যে আলিফ তুমি কি মেয়েটাকে বুঝতে পারছো? তখন আলিফ বিচলিত হয়ে যায়, আমি যার জন্য এত কিছু করলাম, যার জন্য ফুপি আপনার কাছে এসে থাকলাম, এত কিছু বলতে পারবো না, তাই আপনি সে কি বললেন যে ভুলে যাব? এরপর আলিফ সেই ঘটনাগুলি সবকিছু শুনে আলিফ কি করলো, কোনোভাবে তার মাকে ফোন দিয়ে বললো মা আমি আর এখানে থাকবো না, চলে যাবো। আলিফের মা বলে কোথায় যাবে?
আলিফ বলে যে আমি জানি না কোথায় যাবো, কিন্তু আমি এখানে আর থাকবো না। আলিফের মা তখন বলে যে আচ্ছা বাবা, তুই যেতে হবে না, তুই আমার বাসায় চলে আয়। তখন আলিফ বলে যে বাসায় গেলে যদি প্রবলেম হয় আবার নতুন করে তোমার উপর দিয়ে যায়। আলিফের বাবা মা দুজনে হার্টের রোগী ছিল। তো আলিফের মাই সাহস দেওয়ার পর আলিফ বাসায় ফিরল। বাসায় ফেরার পর সবকিছু ট্যাকেল দিয়ে আলিফকে
রাত 10টা থেকে 3টা পর্যন্ত অন্য কারোর সাথে কথা বলে, ফোন অনবরত বিজি। আর আলিফ সিগারেট খাচ্ছে, 10টা থেকে 3টা পর্যন্ত অনবরত রিডায়াল করে যাচ্ছে, বিজি বিজি বিজি। বাট আলিফ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন কল করছে। রাত 3টার পরে যায় ঝুমুর একবার রিসিভ করার পর বলল হ্যালো, তখন আলিফ কেঁদে উঠে বলল ঝুমু জান। তো তখন ঝুমু বলে কেন ফোন করছো বা কিছু। তা আলিফ তখন বলল আচ্ছা, তোমার কথা আমার কষ্ট হচ্ছিল, তোমার হয়তো হয় না, আমাদের মাঝে তো রিলেশনটা নাই, আমরা কি ফ্রেন্ড হতে পারি না? আলিফের কথাটা মেনে নিয়ে ঝুমুর বলল হ্যাঁ ঠিক আছে, আমরা ফ্রেন্ড হতে পারি, কিন্তু শর্ত একটাই যে ফ্রেন্ড হওয়ার পর আমাদের প্রতিনিয়ত কথা হবে না, 2 দিন 3 দিন পর কথা হবে, 1 থেকে 2 মিনিট, 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ কথা হবে। একটা বার খেয়াল করেন কতটা নিষ্ঠুর সে। গেল। ওকে আলিফ। আচ্ছা, চলতে থাকলো ঘটনা। তারপর আলিফ হঠাৎ করে বাবা মা ফ্যামিলির কথা অনেক কষ্ট মনে পড়লো, স্বাভাবিক বিষয়। আমি যদি 10 দিন বাইরে থাকি, ধরেন আমি একটা কাজিনের বাসায় ছিলাম, ফ্যামিলির কথা অনেক মনে পড়বে, ফ্যামিলির কষ্টটা কিন্তু বুকে লাগবে, আচ্ছা লাগবে, আমার লাগছে কথাগুলি শুনে। আপনি একটু ইমাজিন করেন নিজেকে আলিফের জায়গায় বসে, আপনি যদি সেই জায়গায় থাকেন কি কষ্টটাই না করতে হতো আপনাকে। যাই হোক, এরপর আলিফ কল করলো বাধ্য হয়ে, বাবাকে মাকে কল করলো। কল করার পর বাবা মা এভরি ওয়ান অফ হিজ ফ্যামিলি মেম্বার কান্নায় ভেঙে পড়লো, আলিফও কান্না করে দিল। যাই হোক, কথা বললো, কথা এরপর থেকে প্রতিনিয়ত কিছু না কিছু কথা হতে থাকে, ফ্যামিলির সাথে কথা হতে হতে চললো। এরপর আলিফ একটা জিনিস খেয়াল করলো যে ওর নাম্বার তো ট্র্যাক করতে পারে ওর মামা বা কিছু, রিক্সা গ্যারেজে একটা হ্যাম্পার হবে বা কিছু, যাই হোক না কেন ওর এখান থেকে ইমিডিয়েট রিক্সা গ্যারেজ চেঞ্জ করতে হবে। এরপর আলিফ কি করলো, রিক্সা গ্যারেজটা চেঞ্জ করে কেরানীগঞ্জে গেল, কেরানীগঞ্জ থেকে একটা রিক্সার গ্যারেজে গিয়ে রিক্সা ভাড়া করলো সেখান থেকে। আলিফ থ্যাংক ইউ, আজও তোর ভালোবাসার, আচ্ছা ঠিক আছে, আই এম সরি আলিফ, আই এম সরি, আই এম সরি। তো যাই হোক, ঘটনা আবার ফিরে আসি। তো বাবা মার সাথে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করার পর বাবা সবাই বললো ফিরে আসতে, আলিফ ফিরে গেল না। আলিফ বললো আমি তো ফিরে যাব না, আমি এখানে কিছু করতে পারলে দেন আমি ফিরে যাব, অন্যথায় আমি ফিরবো না। চলতে থাকলো দিন, কেরানীগঞ্জে গেল। এরপর আসে তার লাইফে অন্য একটা পালা বদল। এটা অনেকে জানে, এখন যদি আমি না বলি বলবে এটা নাটক, স্কিপ করে কেন গেলাম, কারণ ওই টাইমে ওকে অনেকেই খারাপ জেনে গেছে। এখন কিছু কথা বলতে হবে, আটকে উঠবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, এটা বাস্তব কথা, মানুষের জীবনে ঘটে যাওয়া কথা। আলিফ কেরানীগঞ্জে রিক্সাটা নিলেও, রিক্সা চালাতো আলিফ শাহবাগ বা আরো ওইদিকে কিছু জায়গা দিয়ে। তারপর আলিফ বিভিন্নভাবে সম্পৃক্ত হয় রাজনৈতিক কিছু সমস্যায়, রাজনৈতিক কিছু জটিলতায়, পরিচিত হয় কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে। আলিফ সম্পৃক্ত হয় হিরোইন সাপ্লাইয়ের সাথে, সম্পৃক্ত হয় বিভিন্ন অস্ত্র গোলা বারুদ সাপ্লাইয়ের সাথে। আলিফ নিজের চোখের সামনে দেখে নানান ধরনের মার্ডার হয়ে যাওয়া, লাশের পর লাশ পড়ে যাওয়া। আলিফ আমাকে এভাবে বলে, ফার্স্ট যেদিন দেখলাম আমার সামনে লাশ পড়ে গেছে, আমার প্যান্ট ভিজে গেছিল, হাস্যকর হলেও সত্যি কথা। একবার ইমাজিন করতে পারেন আপনি আমি একটা লাশ সামনে দেখলে কি করি, একটাবার ইমাজিন করতে পারেন আপনি আমি একটা মৃত ব্যক্তির লাশ জানাজা পড়তে যাওয়ার আগে কতটুকু ভয় নিয়ে যাই। আর ওর থেকে ঠিক 1 মিটার দূরে যখন সে দেখলো একটা লাশ পড়ে আছে, ওর অবস্থাটা কি হয়েছিল, আমাদের এই জিত খুব যে বড় তা কিন্তু না। এরপর চলতে থাকে ওর বিভিন্ন অরাজনৈতিক কাজ, চলতে থাকে অবৈধ কাজ, চলতে থাকে জীবনের পালাবদল, জীবন নষ্ট করার কাজ, জীবন প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এমন অবস্থা। এখন আমি কিছু জিনিস স্কিপ করে যাব, অনেকে জানলেও জানতে পারে, অনেকে জানে না, তবে না অবশ্যই করব না, এখন অনেক কিছু আমি স্কিপ করে যাব। আলিফের তৈরি হয় অনেক বড় লিঙ্ক আপ, আলিফ থ্রেড দিতে পারে, আলিফের তখন একটা পাওয়ার তৈরি হয় যে যে কাউকে হুকুম করে ফেলতে পারে। না করব না। চললো এই জীবনটা একেবারে একটা সন্ত্রাস রূপে পরিণত হলো। সন্ত্রাস, সন্ত্রাস।
সন্ত্রাস, আবারও বলছি সন্ত্রাস। চলতে থাকলো তার জীবনের ঘটনা, পালাবো তো একের পর এক। এর মাঝে আরেকটা ঘটনা, ও যে রিক্সা চালাতো, রিক্সা চালাতে চালাতে শাহবাগ মোড়ে একদিন দেখে কিছু স্বেচ্ছাসেবক কিছু দরিদ্র এতিম বাচ্চাকে শিখাচ্ছে স্বেচ্ছাসেবকরা। তখন আলিফ ওই স্বেচ্ছাসেবকটি যায় বলে, ভাইয়া আমি তো ক্লাস 5 এ প্লাস পাইছি, ক্লাস 8 এ আমি এ প্লাস পাইছি, গোল্ডেন এ প্লাস প্লাস বৃত্তিও পাইছি, আমি কি এদেরকে একটু শিখাইতে পারি? তখন বলে, হ্যাঁ ভাইয়া শিখাইতে পারবো, বাট তুমি তো পারিশ্রমিক পাবা না। দেন আলিফ বলে, না ভাইয়া আমার কোনো পারিশ্রমিক প্রয়োজন নাই, আমি ওদের এমনি শেখাবো। সেখানে আলিফ কিছু নিয়ে শিক্ষকতাও করে। একটাবার খেয়াল করে দেখেন আমাদের মতো কয়জন। আমি আমার একটা স্টোরি শেয়ার করবো। আমি নিজেও কিছুদিন বেশি টিউশনি করছি, বিভিন্ন কোচিংয়ে পড়াইছি। আলিফকে একবার হিসাব করে দেখেন, একজন রিক্সা চালাচ্ছে, সে রিক্সা চালক হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে, সে সেখানেও কিন্তু তার শিক্ষার যেই একটা স্ট্রাকচার, শিক্ষার যে একটা পার্সোনালিটি, সেটা কিন্তু সে করতেছে। সে কিন্তু কিছু মানুষকে শেখাচ্ছিল। এটা ছিল শাহবাগের রিয়াদ। শাহবাগে একটা জায়গায় এই কাজটা দেখে সেই কিছুদিন ওইখানে বাচ্চাদের শেখায়। যাই হোক, এরপর অনেক ঘটনা ঘটে, ঘটতে ঘটতে কেস হয়, অনেক কিছু, পুলিশের বাড়ি হাঙ্গামা, অনেক কিছু হয়, সন্ত্রাস জীবন চলতে থাকে। এর মাঝে একদিন আলিফের ঝুমুরকে দেখতে প্রচন্ড ইচ্ছে হয়। ঝুমুরের বাসা ছিল নতুন বাজার। একটা জিনিস শুনো, সচরাচর কেউ কখনো রিক্সা চালায়া সর্বোচ্চ 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার যাবে, কিন্তু আলিফ কিন্তু অনেক দূর আসছে। কেরানীগঞ্জ থেকে নতুন বাজার, ক্যান ইউ ইমাজিন দ্যাট? কেরানীগঞ্জ থেকে নতুন বাজার রিক্সা চালায় আসাটা কত কষ্টের। মেইন রোড দিয়ে আপনি আসতে পারবেন না, আমি আসতে পারবো, কোনো রিক্সা চালক আসতে পারবে না। আলিফ বিভিন্ন ভিতরের রাস্তা দিয়ে চিপাগলি দিয়ে নতুন বাজার আসলো ঝুমুরের সাথে দেখা করার জন্য, কিন্তু রিলেশন ঠিক করার জন্য না। ঝুমুরের কাছে কিছু জিনিস ছিল, সেগুলো আলিফ ফোন দিয়ে বলে যে, ঝুমুর তুমি এগুলো রাখতে পারবে না, আমাকে দিয়ে দাও। ঝুমুর বলে, না আমি এগুলো রাখবো, কিন্তু ঝুমুর বলে যে না, দিব না। তো আলিফ রিকোয়েস্ট করার পর ঝুমুর বলে, হ্যাঁ ঠিক আছে। তো ঝুমুর বলে, আচ্ছা ঠিক আছে দিব। তো আলিফ তখন জিজ্ঞেস, তুমি কত দূর আসতে পারবে? তা আলিফকে তখন বলে ঝুমুর যে, আমি সর্বোচ্চ বাসা থেকে বেরোতে পারি, বেরো আমি বাসার নিচে গেট পর্যন্ত যাইতে পারি, দ্যাটস ইট, এর বেশি আমি কোথাও যেতে পারবো না। আলিফ তখন বলে, তুমি কি আরেকটু দূরে আসতে পারবা না? আমি তো রিক্সা চালাই, কিভাবে কি? তো তখন ঝুমুর বলে, না আমি পারবো না, মানে পারবো না। তখন আলিফ বলে, আচ্ছা ঠিক আছে। এর মধ্যে ঝুমুর আবার তার আলিফের মামা ফ্যামিলি মেম্বারদের কিছু জানায়। জানার পর আলিফ রিক্সা চালায়, সেই সকালে রিক্সা শুরু করে চালানো। রিক্সা চালায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। রিক্সা চালায় আসতে সে এসে পৌঁছানো নতুন বাজার। একবার মনে করবেন, রিক্সা চালায় সারাটা দিন না খেয়ে একটা ছেলে, কতটুকুই বা বয়স, রিক্সা চালায় সে নতুন বাজার আসছে, অনেক দূরের পথ, কেরানীগঞ্জ টু নতুন বাজার। আসার পর কি পেলো ঝুমুর কাছ থেকে, সেই জিনিসগুলো নিল। আর ঝুমুর তার মামাকে, আলিফের মামাকে দেখাই দিল। মামা দেখে শিউরে উঠলো। দেন আলিফকে বলে যে চল বাসায় চল, কিন্তু না, আলিফ গেল না। আলিফের তখন রিক্সা ছিল সাথে। আলিফ চলে গেল, আবার বললো ভালো থাকবে, এই কথা বলে চলে গেল। আবার সে রিক্সা চালাচ্ছে কয়দিন। তো একদিন আলিফ রিক্সা নিয়ে প্রেস ক্লাবে আছে। তো আলিফের মামা, সেই মামা যে মামা দেখলো রিক্সা চালাতে, সেই মামা ফোন দিল আলিফকে যে কোথায় আসিস বা কিছু। আলিফ বললো আমি এখানে আছি। বলে যে তুই তো বাবা মার সাথে একটু দেখা কর, তোর বাবা মা একটু ওইদিকে গেছে। দেন আলিফ বললো আচ্ছা ঠিক আছে, প্রেস ক্লাবের সামনে আসতে বল। একটু শুনবেন এখানে মনোযোগ দিয়ে, বাবা কি জিনিস। প্রেস ক্লাবের সামনে গেল আলিফ, আসলো বাবা মা। এসে আলিফের ছিল না ভালো কোনো চশমা। আলিফ কিন্তু আমার মতোই চশমা পড়ে, ও চশমা ছাড়া দেখে না ভালো স্পষ্ট। তো ওর মামা ওকে থাপ্পড় মেরে চশমার একটা স্ট্রিট ভেঙে দিছিল। ভেঙে দেওয়ার পর আলিফ সেটা রাবার দিয়ে মাথা দিয়ে পেঁচিয়ে ব্যবহার করত। আলিফের বাবা আসলো, এসে দেখলো যে এই অবস্থা। তখন আলিফের বাবা কেঁদে উঠে বললো যে বাবা তুই এটা কি লাগাইছিস? যেই ছেলে জীবনে একটা কোনোদিন এক গ্লাস পানি হাতে নিয়ে খায় নাই, সেই ছেলে এই কাজগুলি করতেছে। যেই ছেলে চাইতে না চাইতে নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন চশমা। আমার খেয়াল আছে ক্লাস 6-7 আমরা একসাথে ছিলাম, তখন অনেক মারামারিতে অনেক মজা টজা ফ্রেম ভেঙে গেছে,
বাবা মা কিন্তু চাইতেই না চাইতেই নতুন কিনে দিচ্ছে। আর তখন কি হলো, হ্যাঁ, আলিফ রাবার বাঁধা একটা চশমায় নিজেকে পেঁচিয়ে কাজ চালাতো। তো বাবা দেখে স্বাভাবিকভাবেই কান্না করে দিল। তখন বললো, বাবা চল বাসায়, চল বাসায় ফিরে চল। কিন্তু তোর বাবার তখন আলিফ ফিরলো না, কারণ তার সাথে একটা রিক্সা ছিল। দেন আলিফ সেই রিক্সা নিয়ে আবার ব্যাক করলো, বললো যে ওয়াদা করে গেলো আমি আসবো বাবা, আমি আসবো। সেটা বলে আলিফ আবার কেরানীগঞ্জ ফিরে গেল। দুদিন পর আলিফ কে তার বাবা মা বলছিল, বাবা তুই বাসায় ফিরে আয়, তোকে তোর স্বাধীনতা ইভেন সমস্ত কিছু দেওয়া হবে। আলিফ সেই শর্ত মেনে আবার বাসায় ফিরল। আবার বাসায় ফেরার পর জীবন স্বাভাবিকভাবে আবার চলতে লাগলো। আর একটা কথা বলা হয়নি, আলিফ যখন শাহাবুদ্দিন গ্যারেজে ছিল, ইন দ্য মিন টাইম আলিফের রেজাল্ট বের হয়। আর আলিফ যখন গ্যারেজে ছিল, তো কিছু মানুষ ছিল আলিফের সাথে। তো হঠাৎ করে আলিফের যারা সেই রিক্সা চালাতো, সেখানে হঠাৎ করে একজন রিক্সা চালকের কাজিন আসলো, এসএসসি ক্যান্ডিডেট। আলিফের তখন ভিতরে আবার সে পড়ালেখা করার একটা যে ইচ্ছা, আমি ভালো স্টুডেন্ট, একটাবার রিমেম্বার করেন এই যে বৃত্তি পাওয়া একটা স্টুডেন্ট, অবশ্যই সে ভালো। গোল্ডেন এ প্লাস দেখে পাওয়া যায়, মানলাম, বলতেই পারেন আপনি দেখে পাইছেন, এভরিওয়ান ক্যান কমেন্ট করতে পারে, বাট বৃত্তি পাওয়াটা সহজ না, ও বৃত্তি পাইছে। তো আবার একটা ইচ্ছে হলো আমি একটু পড়ালেখা করবো, কিন্তু সেই কাজিন আসলো, কাজিন থেকে পড়ার বই নিয়ে একটু পড়ালেখা করলো। ইন দ্য মিন টাইম টেস্টের রেজাল্ট বের হয়েছে, বাবা মা রেজাল্ট নিতে গেছে। ইভেন আমি নিজেও ভালো রেজাল্ট করছিলাম, নিজের খেয়াল আছে, খুব ভালো না, ও অনেক ভালো রেজাল্ট করছিল। 1 মাসে পড়ালেখা করে, একটাবার বুঝছেন, 1 মাস পড়ালেখা করছে একটা ছেলে, ভালো স্টুডেন্ট, 1 মাস পড়ালেখা করে মোটামুটি টেস্টে মোটামুটি একটা প্লেস করে দিয়েছে। যাই হোক না কেন, টেস্টের রেজাল্ট ভালো হলো। এরপরে ঘটনাগুলি ঘটলো, এরপরে আবার বাসায় নিয়ে আসা হলো। বাসায় আনার পর ওকে ফ্রিডম দেওয়া হলো। কোনো না কোনো কারণে একদিন স্কুলে যাওয়ার প্রয়োজন হলো, তো সবাই স্কুলে গেলাম, আলিফ গেল। আলিফে যাওয়ার পর ঝুমুর সাথে দেখা, আবার মেনশন করে বলছি, সেটা ছিল বনানী 25 নাম্বার রোড। আলিফ আরো একবার, কতটুকু ভালোবাসে তাকে, আরো একবার ট্রাই করলো ঝুমুরকে ফেরানো। একটাবার ভালোবাসার মর্মটা বুঝতে পারছেন, একটা মেয়ে তাকে ছেড়ে চলে গেছে, ছেলেটা কিন্তু বারবার হাজারো স্ট্রাগল করার পর বারবার তাকে ফেরানোর চেষ্টা করতেছে। এবার আসুন আর একটা মর্মান্তিক ঘটনা। ঝুমুর কি করলো এখানে, বনানী 25-এ ফ্রেন্ডরা মিলে ঝুমুরকে ধরলো, বললো আরেকটা কি কোনো ওয়ে নাই এই রিলেশনটা ঠিক করার? ঝুমুর বললো হ্যাঁ একটা ওয়ে আছে। আলিপুর কি ওয়ে? তখন ঝুমুর বলে তোমার মাকে বলবা আমার মায়ের কাছে যেন ক্ষমা চায়। কেন ইমাজিন, আপনারা কি একটাবার ভাবতে পারেন কোনো ছেলে তার মাকে যে বলতে পারবে আম্মু, মা তুমি, আমি একটা মেয়েকে ভালোবাসি, তার মায়ের কাছে তুমি ক্ষমা চাও? ইজ ইট কোয়াইট ইম্পসিবল কিনা বলেন আপনারা, এটা কি পসিবল? কোয়াইট ইম্পসিবল ম্যাটার। আলিফ রেগে গেল, কিন্তু রাগ দেখালো না। আলিফ বলল আচ্ছা এছাড়া কি আর কোনো ওয়ে নাই? কাঁদতে কাঁদতে বলে এছাড়া কি আর কোনো ওয়ে নাই? তখন ঝুমুর বললো হ্যাঁ আরো একটা ওয়ে আছে। আমার আম্মুকে বললো সবকিছু যেন মিউচুয়াল করে দিতে পারে, মিউচুয়াল করে দিতে পারে ওর মা। এটা কি পসিবল? যাই হোক, আলিফ তাই করলো, বাসায় ফিরে আসলো, সমস্ত ঘটনা মাকে খুলে বললো। মা ছিল হার্টের রোগী, আবার বলছি মা ছিল হার্টের রোগী, কোনো প্রেশার নিতে পারে না। যখন ছিল এই কথাগুলি মাকে বললো, মা এই কথা ঝুমুর আমাকে বলছে, মা তুমি কি পারবা একটু মিউচুয়াল করে দিতে? আলিফের মা প্রচন্ড রেগে গেল, চিৎকার চেঁচামেচি করে, এটা ব্রেন স্ট্রোক বলা যেতে পারে। আসলে আমি এটা কমপ্লিটলি জানি না, হার্ট অ্যাটাক না আসলে ব্রেন অ্যাটাক সম্ভবত। ডিপ একটা অ্যাটাক হলো 36 আওয়ার, 36 ঘন্টার জন্য। এরপর ডাক্তার তাকে বললো
যে আপনার মাকে 36 ঘন্টা কোনো প্রেশার বা কোনো পেইন দেয়া যাবে না, কোনোরূপ প্রেশার দেয়া যাবে না। তখন সবাই বলতে লাগলো যে হ্যাঁ ঠিক আছে। আলিফ তাই করতে থাকলো। 36 ঘন্টা পর প্রত্যেকটা স্কুলে র্যাক ডে হয়, স্কুল লাইফের শেষ দিন র্যাক ডে। র্যাক ডে হওয়ার পর আলিফ ডিসিশন নিছে এখানে জুম্মার সাথে মিউচুয়াল না করতে পারছেন, যার কারণে মা আবার অসুস্থ হলো। আলিফ আবার ডিসিশন নিলে সে বাসা থেকে চলে যাবে, কারণ তার বাসায় আবার ফ্রিডম বন্ধ করে দেওয়া হলো, তার বাসা থেকে বের হওয়া নিষিদ্ধ হয়ে গেল, তার বাসায় সমস্ত কিছু কেড়ে নেওয়া হলো। সে আবার হতাশ হয়ে গেল, আহ আমি যে বিশ্বাস করে বাসায় আসলাম সে বিশ্বাস আবার আমাকে ভাঙা হলো। মাইল স্ট্রক, সরি আলিফ আমাকে হেল্প করলো মাইল স্ট্রক। তো আলিফ ভাবতেছে বারবার আমি আবার চলে যাবো, যেহেতু 36 আওয়ার কোনো পেন কোনো প্রেশার দেওয়া যাবে না, দ্যাটস ওয়াই আলিফ দিল না। আচ্ছা, ব্রেন স্ট্রোক হোক আর মেল স্ট্রোক হোক, যাই হোক না কেন, এটা একটা মেডিকেল সায়েন্সের টার্ম। আমরা এটা নিয়ে তর্ক বিতর্ক না করি, কমেন্টের দিকে তাকাইছি তাই চোখ পড়লো। আমি সবার কাছে অনুরোধ করবো, বিনীত অনুরোধ, মেডিকেল সায়েন্সের টার্ম আমরা না নিয়ে আসি, আমরা এখানে ব্রেন স্ট্রোক ধরি। হাহা দেন আর যাই করেন, এটা একটা ব্রেন স্ট্রোক, আমরা এটা ধরে নিব। আই এম সরি টু সে ফর মাই হাইপারনেস, সরি। যাই হোক, মাকে 36 আওয়ার কোনো প্রেশার দেওয়া যাবে না, আলিফ ডেডিকেট হলো। এরপর আসলো র্যাক ডে। তো র্যাক ডের জন্য ওর মামা ওকে 1000 টাকা দেয়, উইদাউট কোনো মানি ছিল না আলিফের কাছে, শুধুমাত্র 1000 টাকা ছিল। এরপর আলিফ সেই 1000 টাকা নিয়ে খরচ করলো না, কারণ সে ভাবতে লাগলো আমি যদি খরচ করি আমি কাজ করবো কিভাবে, আমি অন্য কিছু করবো কিভাবে। তখন মাইনুল নামে একটা ফ্রেন্ড, মাইনুল হোসেন সিয়াম কে আলিফ বলল, দোস্ত আমার বাসা সমস্যা তো তোরা মোটামুটি জানিস, আমি এখন কি করি, আমার কি তোরা র্যাক ডে করতে দিবি, আমার কাছে তো টাকা নেই। কিন্তু আলিফের কাছে টাকা ছিল, কিন্তু আলিফ বললো না যে টাকা আছে। কিন্তু তখন মাইনুল, এখানে একটা ফ্রেন্ডশিপ, ট্রু ফ্রেন্ডশিপ বোঝা যায়। তখন মাইনুল বলল, দোস্ত তুই পাগল হয়ে গেছিস, কার কাছে কি বলছিস, আমরা এত বছর একসাথে পড়ালেখা করছি আর তোর জন্য এতটুকু করতে পারবো না। মাইনুল এটা বলে আলিফকে জড়ায় ধরে, দ্যাটস দ্য ফ্রেন্ডশিপ। আবার ইন্ডিকেট বলছি, দ্যাটস দ্য ফ্রেন্ডশিপ। আমি থাকলে হয়তো আমিও তাই করতাম, মাইনুল কিন্তু সেই কাজটা করল। যাই হোক, এরপর সেদিন র্যাক দিয়ে গেল, আলিফ বুঝালো সবাইকে যে আই এম সো হ্যাপি, বাট সেই 36 ঘন্টা পরে সেই র্যাক ডে, যেটা সবথেকে বেশি হ্যাপিনেস থাকার কথা, সবার ভিতরে একটা স্যাডনেস। যেমন সিয়াম, মাইনুল ইসলাম সিয়াম ওকে জড়ায় ধরলো, একটা ফ্রেন্ডশিপ, সবাইকে ছেড়ে আসা একটা কষ্ট। আমি নিজেও কাঁদছিলাম আমার ফ্রেন্ডদের সাথে, 10-11 বছর ফ্রেন্ডদেরকে ছেড়ে আজ আমি একা হয়ে গেছি। এই লাইভের মাধ্যমে হয়তো সবার সাথে আবার অ্যাটাচ হচ্ছি। ঠিক মাইনুল ওই কাজটা করলো আলিফের সাথে। যাই হোক, ভালো কথা, চলতে লাগলো। আবার র্যাকটি ছিল অনেক হাসি মুহূর্ত, দুঃখের মুহূর্ত। আলিফ জাস্ট একটু অভিনয় করলো, ভিতরে অনেক প্রেশার, চিন্তা ভাবনা, সে চলে যাবে। ঠিক আছে, এরপর র্যাক ডে গেল। র্যাক ডে বিকেল বেলা সবাই বাসায় ফিরলো, আমরা বাসায় ফিরলাম। যে ফ্রেন্ড মাইনুল সিয়াম ওকে হেল্প করলো সে নিজেও বাসায় ফিরলো, সবাই কিন্তু বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরলো না শুধু আলিফ, শুধু বাসায় ফিরলো না সেই আলিফ, সিঙ্গার আলিফ, এ আর আলিফ। সে কোথায় গেল, সে বনানীতে কাকলিতে রেল স্টেশন, সেখানে বসে থাকলো। সপ্তাহ চলে গেল, একটা রাস্তায় ঘোরাঘুরি, পুলিশের মার, পুলিশ তাকে সন্দেহ করে, সন্দেহভাজন ভাবে। তেজগাঁও থানায় আটক করা হয় তাকে, মারামারি, মারধর, গাঞ্জা সাপ্লাই, এগুলো অনেক কিছু ধরা হয়। বুঝেনি তো পুলিশ কি রকম জিনিস বা কি করতে পারে কিছু কতিপয় পুলিশ অফিসার। তেজগাঁও থানায় নেওয়া হলো বা বিভিন্ন ঘটনা হলো, এর মধ্যে অনেক জবানবন্দি, অনেক স্টেটমেন্ট দিল কে, ঝুমুর, যে আমি একটা গাঞ্জা করে সাথে কেন থাকবো, রিক্সাওয়ালার সাথে কেন বিয়ে করবো বা কিছু, অনেকবার স্টেটমেন্টগুলি দিস। তেজগাঁও থানায়ও এই স্টেটমেন্টগুলি ঝুমুর দেয়। আলিফ কষ্ট পায়। তবে থানা থেকে ছাড়া যাওয়ার পর 2বার কেস হয় ওর নামে, হলো। সবকিছু শেষ হওয়ার পর আলিফ সিদ্ধান্ত নিল কি করবে এবার। আলিফ এরপর
ফিরে গেল গাজীপুরে, ওর কিছু ফ্রেন্ডের সাথে দেখা করলো। গাজীপুরে কিছু ফ্রেন্ড, যে ওই যে আবার বলতেছি ওর ফুপি যে স্কুলে আলিফ অ্যাডমিট হয়েছিল সেখানে ফিরে গেল আলিফ। ফিরে যাওয়ার পর সেখানে কিন্তু ফুপির বাসায় যায় নাই, সেখানে বেশ ভালো কিছু ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে। 3-4 জন ফ্রেন্ড, সাডেনলি আমি নামগুলি মনে পড়ছে না, রাকিব, এক মিনিট আমাকে একটু নামগুলি একটু মেনশন করার প্রয়োজন। দ্যাটস আর ফ্রেন্ড, দ্যাটস আমাকে একটু নামগুলো মেনশন করে একটা সেকেন্ড টাইম দিবেন। একটা সেকেন্ড, নামগুলো একটু মেনশন করতে হবে আমাকে। যাই হোক, ফিরে আসি। গাজীপুরে কিছু ফ্রেন্ড ছিল, নাম ছিল সাকিব, তামিম, শিহাব এবং আর বেশ কিছু ফ্রেন্ড যারা ওকে হেল্প করলো। দ্যাট আই মিনস কিভাবে হেল্পটা করলো, যে আলিফ কিন্তু ওর ফুপির বাসায় যে থাকে নাই, আলিফ ছিল এই ফ্রেন্ডের বাসায়, কিছু ফ্রেন্ডের বাসায় 2-3 দিন থাকলো আলিফ। একবার ভাবেন ফ্রেন্ডশিপ জিনিসটা কি জিনিস। হুমায়ুন ফরিদের একটা কথা আছে, বন্ধু কখনো ছেড়ে যায় না, প্রকৃত অর্থেই তাই, বন্ধু কখনো ছেড়ে যায় না। মাসুম, শিহাব, তামিম, সাকিব, এরা ছিল সেই ফ্রেন্ডগুলি। এদের বাসায় একদিন করে থাকলো। এরপরে এই ফ্রেন্ডগুলি কিছু টাকা অ্যারেঞ্জ করে দিল। এর মধ্যে আলিফ তার এক কাজিন টাঙ্গাইলে, ওর আম্মুর সাথে কিভাবে জানি একটা কাজিন ওর, তো সেই কাজিন ছিল একটা মেয়ে, সিনিয়র আপু। আলিফ তার সাথে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করার পর সমস্ত ঘটনা খুলে বলার পর আলিফ সেই কাজিনের মাকে সব কিছু বললো। তারপর সেই মা, কাজিনের মা সমস্ত বিষয় জানার পর আলিফকে বলল যে তুমি এখানে চলে আসো, নির্ভয়ে, কোনো প্রবলেম হবে না, সবকিছু আমি দেখতেছি। আলহামদুলিল্লাহ, মানুষ আসলে বুঝে, মানুষ বুঝতে চায়। কারণ তার ছেলে যে কাজিনের বাসায় গেছে আলিফ, তার ছেলে সুইসাইড করে, একটা এই প্রেমের ঘটনা নিয়ে ড্রাগ এডিক্টেড হয়ে সুইসাইড করে। তাই বুঝে, যে জিনিসটা হারায় সেই জিনিসটা মর্ম বুঝে। দেন আলিফ গেল সেই খানের কাজিনের বাসায়। এখানে পার্সিয়াট অনেক বিষয়, যে ভালোই সেখানে দিন কাটছে, আলিফ সব কিছু ঠিকঠাকভাবে চালাচ্ছে, সব কিছু এভরিথিং, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড ওর ভালো যাচ্ছে। হঠাৎ করে ফ্রেন্ড, আবার ফ্রেন্ডে ফিরে আসি, আসলে এখানে ফ্রেন্ডের কোনো দোষ নাই। আলিফের গার্ডিয়ান প্রতিনিয়ত তার ফ্রেন্ডের বাসায় গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করে, যার কারণে গার্ডিয়ান বিরক্ত হয়ে ইসমাম নামে একটা ফ্রেন্ড, আসাদুজ্জামান ইসমাম, নামটা মেনশন করতে আমাকে বারবার বলা হয়েছে, আসাদুজ্জামান ইসমাম, ওর বাবা আলিফকে ফোন দেয়, কোনো না কোনোভাবে ফোন দিয়ে বলে আলিফ তুমি চলে আসো, এই দায়িত্ব আমি নিলাম, তোমাকে বাসায় ঠিকঠাকভাবে পৌঁছাই দিব, আর কোনো প্রবলেম তৈরি হবে না। এটা একটা ছিল মিথ্যে আশা। আলিফ অন্ধের মতো সেই লোকটাকে বিশ্বাস করলো। তবে একটা কথা বলছিল, আঙ্কেল আমার ফ্যামিলির এত বড় বড় মেম্বাররা আমার বাবাকে রাজি করাতে পারে না, আপনি কি করে পারবেন? আলিফ বললো যে, ইসমামের বাবা বললো যে আসো না তুমি, আমি দেখতেছি, সব ঠিক করে দিব। তার একটা ড্রামা ছিল, শুনবেন ঘটনাটা, ড্রামাটা কিরকম বাজে রূপ নিছে। এবার আলিফ বিশ্বাস করে আসলো, আলিফের কাছে টাকা নাই, আলিফ ওই টাঙ্গাইল থেকে আসলো ট্রেনের ছাদে করে। ট্রেনের ছাদে কখন উঠছেন আপনি? ট্রেনের ছাদে করে আলিফ আসলো। সায়েদ নামে একটা ফ্রেন্ড রেল স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিল আলিফের জন্য। আলিফ যখন আসতেছিল সেই ট্রেনের ছাদে করে, তখন সায়েদ দূর থেকে দেখে বলে, হাই আলিফ আমি এখানে। আলিফ দেখে খুশিতে আঁতড়ে ওঠে, কারণ একটা ফ্রেন্ড এসে যখন এভাবে বলে আলিফ আমি এখানে, হাত নাড়া দিয়ে বলে, প্রত্যেকটা মানুষের একটা স্পৃহা চলে আসে, ভালো লাগা আসে। স্বাভাবিকভাবে আলিফ নামলো, নেমে সায়াদকে জড়ায় ধরে ফ্রেন্ডশিপের একটা অন্যতম পরিচয় দিল। গেল, ভালো কথা।
এরপর সায়াদ দেখে বললো, দোস্ত তুই তো অনেকদিন মনে হয় খাস না, তোর চেহারা শুকাই গেছে, চল না হোটেলে যাই কিছু খাই। পরে আলিফ বললো আচ্ছা ঠিক আছে চল। পরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার পর বাসায় আসলো। নাও দ্য টার্নিং পয়েন্ট অফ দিস স্টোরি। আলিফ কিন্তু সবাইকে বিশ্বাস করে আসলো। আসার পর বাসায় আসলো, ইসমাইল বাবা আসলো, সবাই আসলো, সায়াদ আসলো, সমস্ত ফ্রেন্ড সার্কেল আসলো। আসার পর সাথে সাথে একটা মিটিং বসে গেল। ওর যে বাসায় কোর্ট বসে, সেই একটা জাজমেন্টের জন্য একটা কোর্ট বসে গেল বাসায়। বাসায় বসার পর নানান বিচার, এত এই সেই অনেক কথা। এক পর্যায়ে যে ওর মামা ওর গায়ে হাত তুলে, ফ্যামিলি মেম্বার সবাই ওর গায়ে হাত তুলতেছে। এক পর্যায়ে গিয়ে আবার একটু স্মরণ করে দিয়ে ইসমাম, আসাদুজ্জামান ইসমামের বাবা, যে কোনো ফ্যামিলি মেম্বার না, যে কিছু না, উনি এসে আলিফের গায়ে হাত তুলে। একটা আবার বুঝতে পারতেছেন, আমার বাবা মা আমাকে পবিত্র মিলনের মাধ্যমে জন্ম দিয়ে খাইয়ে পড়িয়ে বড় করে, আমাকে যখন এসে আউটসাইডের কেউ গায়ে হাত তুলবে, একটাবার বুঝতে পারতেছেন শোটা অনেক বড় হয়ে যাচ্ছে। বাট আসলে শোটা বড় হওয়ার 2টা বছরের ঘটনা একদিনে শেষ করা যায় না। একটা বাহিরের লোক এসে আলিফের গায়ে হাত তুললো, বুঝতে পারতেছেন, সবার সামনে নিজে অপমানিত হলো, ফ্যামিলি অপমানিত হলো। বুঝতে পারতেছেন তার মা, যে মা তাকে জন্ম দিছে, তার মায়ের ভিতরে কি অবস্থা হয়েছে। একটাবার বুঝতে পারতেছেন ফ্যামিলি মেম্বার গুলো কি ভাবতেছিল। দ্যাটস এ ট্র্যাজেডি। আমি জানি না, আমি অনেক আবেগী একজন মানুষ, হয়তো আমি কান্না করতেছি, অনেকে হয়তো হাসবেন, বাট আসলে এটা একটা কান্নার স্টোরি একটা। সবাই ছিল, সমস্ত ফ্রেন্ড সার্কেলের সামনে আলিফকে এভাবে মারা হয়েছে। ইসমামের বাবা 2টা থাপ্পড় না করে মারছে। কেন? ওনাকে রাইট ছিল? আলিফ প্রচন্ড রাগের মাথায় তখন আলিফ সায়াদকে বলে, কুত্তার বাচ্চা, তোকে আমি বলছিলাম আমি আসবো না। আবার বলতেছি, সায়াদকে আলিফ বলে, কুত্তার বাচ্চা, আমি এখানে আসবো না, তোকে আমি বলছিলাম, তুই আমায় কেন নিয়ে আসলি, আমায় কেন আবার এরকম করলি। আলিফকে যখন মারছিল, আলিফ যখন থ্রেট দেয়, সায়াদ তোকে আমি এখান থেকে একবার বের হইতে পারলাম তোকে খুন করবো। কারণ আলিফের তখন সেই পাওয়ারটা ছিল, কারণ ও একটা সন্ত্রাস হয়ে গেছে এবং খুন করার ট্রাইও করছে, সেটাও বলবো। ইভেন ইসলামের বাবাকেও সে সম্ভবত থ্রেট দিছিল যে খুন করবে বা কিছু। আমাকে আজকে একটা কথাই তখন আমাকে আলিফ বলতেছিল, তবুও আমি সেই আঙ্কেলকে রেসপেক্ট জানাই। তবে আঙ্কেল, আপনার সেই কাজটা সেদিন করা ঠিক হয় না। আপনি একটাবার ভাবতে পারতেন আলিফের জায়গায় যদি আপনার ছেলেটা থাকতো কি হতো। আলিফের জায়গায় যদি ইসলামকে বসাতেন, কি ভাবতেন আপনি, কি করতেন সেখানে। আপনি যে আরেকটা ছেলেকে 2টা থাপ্পড় মারছেন, কাজটা আর করবেন না আঙ্কেল। আঙ্কেল না, শুধু পৃথিবীর কারোর এই কাজটা করা উচিত না। আমার ফ্রেন্ডরা, তোমরাও একদিন বড় হবে, তোমাদেরও একদিন সন্তানি হবে, তোমরা কোনোদিন এই কাজটা করবা না। কাজটা অনেক কষ্টের বিধান। আচ্ছা যাই হোক, এরপরে ঘটনায় যাই। এরপর আলিফকে এমন ভাবে মারা হলো, পাটা জাস্ট থেতলে দেওয়া হলো, ভাঙে নাই মাঝখানে, বাট থেতলে দিয়েছে। আলিফ আর হাঁটতে পারে না, খোঁড়াইতে পারে। আলিফ সেই রাতে বাসা থেকে বের হয়ে যাবে। সে আলিফ আবার সেই সন্ত্রাস জীবনে ফিরে গিয়ে সায়াদকে খুন করবে, ইসলামের বাবাকে খুন করবে, এই অ্যাম্বিশন নিয়ে বাসা থেকে বের হওয়ার ট্রাই করে। বাট সেদিন রাতে আর বের হতে পারে না। এরপর আলিফ একদিন গেল, যাওয়ার পর মোটামুটি হাঁটতে পারে না, খুঁড়িয়ে হাঁটে। তখন হেঁটে হেঁটে বেরিয়ে গেল আবার বাসা থেকে, আবার বের হয়ে গেল বাসা থেকে।